হিসাব বিজ্ঞান বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আছি আমি পিটুল দাস, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত সেশনে আমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে আলোচনা করেছিলাম। আজকেও আমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে আলোচনা করব। গত দিনের আলোচিত বিষয় ছিল দি অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেস। আজকে সেই চ্যাপ্টার থেকেই অ্যাডজাস্টিং এন্ট্রিজ বা সমন্বয় জাবেদার দ্বিতীয় সেশন পরিচালনা করছি। অর্থাৎ আজকে হচ্ছে সমন্বয় জাবেদার ক্লাস নাম্বার 2। তো গত সেশনে আমি যে বিষয়গুলোর উপর আলোকপাত করেছিলাম সেগুলো ছিল অ্যাডজাস্টিং এন্ট্রি কি, অ্যাডজাস্টিং এন্ট্রির প্রকারভেদ, এবং অ্যাডজাস্টিং এন্ট্রি জানতে হলে বা পারতে হলে আমাদের কি কি অ্যাকাউন্টিং প্রসিডিওর বা অ্যাকাউন্টিং রুলসগুলো জানতে হবে, সে বিষয়ে আলোচনা করেছিলাম। এবং অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে দুটি প্রবলেম সলভ করেছিলাম। আজকে একটু ভিন্ন কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শুনলে আমি আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি প্রথমে প্রবলেম সলভিং এ চলে যাচ্ছি। তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে বনলতা মোটেল opened for business on July 1, 2008. বনলতা মোটেল 2008 সালের জুলাইয়ের 1 তারিখে ব্যবসা শুরু করলো। ইটস ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট, এর ট্রায়াল ব্যালেন্স সমন্বয়ের পূর্বে অন জুলাই 31 ইজ অ্যাজ ফলোস। তো এখানে যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে এটা বিফোর অ্যাডজাস্টমেন্ট। আমরা জানি ট্রায়াল ব্যালেন্সের দুটি প্রকারভেদ হতে পারে, একটি হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আরেকটি হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো এখানে যে ট্রায়াল ব্যালেন্সটি সেটি দেওয়া আছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট। এই ট্রায়াল ব্যালেন্সটা প্রস্তুত করা হয়েছে জুলাইয়ের 31 তারিখ। তার মানে হলো প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে জুলাইয়ের 1 তারিখ এবং ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করেছে জুলাইয়ের 31 তারিখ। তো এখানে তাহলে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে এখানে তার অ্যাকাউন্টিং পিরিয়ড যদি বলি, বা এখানে তার সমন্বয় জাবেদা প্রস্তুত বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করে 1 মাস পরে। তো জুলাই 1 থেকে 31শে জুলাই, তার মানে 1 মাসের জন্য আমরা হিসাবটা প্রস্তুত করব। তো এখানে আছে ক্যাশ 25,000 টাকা, আছে এটা একটি কারেন্ট অ্যাসেটস, আছে সাপ্লাইজ এটি একটি কারেন্ট অ্যাসেটস, প্রিপেড ইন্স্যুরেন্স এটি একটি কারেন্ট অ্যাসেটস, ল্যান্ড এটি একটি ফিক্সড অ্যাসেট, আছে বিল্ডিং ফিক্সড অ্যাসেট, ফার্নিচার ফিক্সড অ্যাসেট, আছে অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লাইবিলিটি, আছে আনআর্নড রেন্ট, আছে মর্টগেজ পেয়েবল, ক্যাপিটাল, রেন্ট রেভিনিউ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স। তো এখানে ট্রায়াল ব্যালেন্সের টোটাল দেওয়া আছে 10,30,000 টাকা এবং ক্রেডিট পাশে আছে 10,30,000 টাকা। এই ট্রায়াল ব্যালেন্সটাকে বিবেচনায় নিয়ে আমরা এখন অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করব। তো এই ট্রায়াল ব্যালেন্সকে বিবেচনায় নিয়ে কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয় এই নিয়ে আজকে আমি আলোকপাত করছি। তো এডিশনাল ডেটা কনসিস্ট অফ, ওই ট্রায়াল ব্যালেন্সের সাথে যে এডিশনাল ডেটাগুলো দেয়া আছে তা নিম্নরূপ। 1 নম্বর যে ডেটা দেয়া আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দি রেট অফ টাকা 2000 পার মান্থ। তো এখানে ইন্স্যুরেন্স প্রতি মাসে 2000 টাকা করে উত্তীর্ণ হয়। এক্সপায়ার শব্দের অর্থ হলো উত্তীর্ণ হওয়া। তো ইন্স্যুরেন্সটা, এই ইন্স্যুরেন্স এক্সপায়ারের জন্য যদি আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে চাই, যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে, আমাকে অবশ্যই ট্রায়াল ব্যালেন্সে ইন্স্যুরেন্সের অবস্থাটা বিবেচনায় আনতে হবে। তো আমরা দেখব ট্রায়াল ব্যালেন্সে ইন্স্যুরেন্স কি দেয়া আছে। ট্রায়াল ব্যালেন্সে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স 24,000। তার মানে ট্রায়াল ব্যালেন্সে
অগ্রিম বীমা দেয়া আছে 24,000 টাকা। তাহলে এই যে ইন্স্যুরেন্স এক্সপায়ার হচ্ছে প্রতি মাসে 2,000 টাকা, এক্সপায়ার হওয়া মানে প্রতি মাসে খরচ হচ্ছে বীমা বাবদ 2,000 টাকা। আর আমাদের ট্রায়াল ব্যালেন্সে খরচ দেয়া নেই, আছে প্রিপেড ইন্স্যুরেন্স বা সম্পদ। তাহলে যেহেতু ট্রায়াল ব্যালেন্সে সম্পদ দেয়া আছে, আমরা এখন দিব খরচের জাবেদা। এখন খরচের জাবেদাটা দিব। তো খরচ হচ্ছে, যেহেতু আমাদের অঙ্কটি 1 মাসের জন্য, তো 1 মাসের জন্য খরচ হচ্ছে 2,000 টাকা। তো খরচ হলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হয়ে যাবে, এবং ওই যে ট্রায়াল ব্যালেন্সে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে, ওইখান থেকে প্রিপেড ইন্স্যুরেন্সটা কমে যাবে 2,000 টাকা। তার মানে আমরা অগ্রিম বীমা বাবদ অগ্রিম টাকা দিয়ে রেখেছিলাম 24,000 টাকা। যখন ওই 1 মাস সময় অতিক্রান্ত হয়েছে, তখন 1 মাসের বীমা খরচ হয়ে গিয়েছে 2,000 টাকা, এবং সেই প্রিপেড ইন্স্যুরেন্স হ্রাস পেয়েছে 2,000 টাকা। তো আমরা যথারীতি ব্যাখ্যা দিলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডজাস্টেড। যদি আমরা দ্বিতীয় ডেটাটাতে চলে যাই, তাহলে এখানে আছে অ্যাকাউন্ট অফ সাপ্লাইস। সাপ্লাইসের গণনায় সোর্স দেখা যায় যে টাকা 7,000 এজ আনইউজড অফ জুলাই 31, মানে জুলাইয়ের 31 তারিখে আনইউজড আছে 7,000 টাকা। আনইউজড মানে যেটা এখনো ইউজড হয়নি বা ব্যবহার হয়নি। তাহলে যে সাপ্লাইস এখনো ইউজড হয়নি সেটা আমাদের জন্য অ্যাসেট বা সম্পত্তি, ব্যবহার হয়নি। আর যেটা ব্যবহার হয়েছে সেটা আমাদের জন্য হচ্ছে এক্সপেন্স বা খরচ। এখন ব্যাপার হচ্ছে, এই 7,000 টাকা দেখেই আমি 7,000 টাকার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে পারবো না। আমাকে এটা কম্পেয়ার করতে হবে কার সাথে? ট্রায়াল ব্যালেন্সের সাথে। আমরা দেখি ট্রায়াল ব্যালেন্সে কি আছে। ট্রায়াল ব্যালেন্সে আছে সাপ্লাইস 18,000, বা সাপ্লাইস আছে 18,000 টাকা। এটা আমাদের জন্য একটি অ্যাসেট। ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইস আছে 18,000 টাকা। আর সমন্বয়ে গিয়ে বলা হচ্ছে যে সাপ্লাইস সময়ের শেষে আছে 7,000 টাকা। তাহলে ট্রায়াল ব্যালেন্সে যে 18,000 টাকা আছে এটাও আমাদের জন্য অ্যাসেট। আবার এখানে যে বলা হয়েছে ট্রায়াল ব্যালেন্স 7,000 টাকা আনইউজড আছে, ব্যবহার হয়নি, এটাও আমাদের জন্য অ্যাসেট। তাহলে আমরা বলতে পারবো অ্যাসেট আমাদের ট্রায়াল ব্যালেন্সে ছিল 18,000 টাকা, আর অ্যাসেট আমাদের সমন্বয়ে যে ডেটা দেয়া আছে সেখানে বলা আছে 7,000 টাকা। তার মানে অ্যাসেট হ্রাস পেয়েছে কত টাকা? অ্যাসেট হ্রাস পেয়েছে 11,000 টাকা। সেই 11,000 টাকার জন্য আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিতে হবে। তাহলে যেহেতু এখানে সাপ্লাইস হ্রাস পেয়েছে, তার মানে সাপ্লাইস বাবদ খরচ হয়েছে, তাহলে লিখবো সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 11,000 টাকা। আর যেহেতু সাপ্লাইস কমে গিয়েছে, তাহলে সাপ্লাইস ক্রেডিট করব 11,000 টাকা। তো 11,000 টাকা আমরা কোথায় পেলাম? আমাদের ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইস 18,000 টাকা, এবং শেষে বলা আছে সাপ্লাইস হাতে আছে বা অব্যবহৃত আছে 7,000 টাকা। তো 18,000 টাকা থেকে যদি আনইউজ 7,000 টাকা হয়, তার মানে ইউজড হয়ে গিয়েছে 11,000 টাকা। এই 11,000 টাকার জন্য আমরা জাবেদা দিলাম। তৃতীয় যে ডেটাটা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন ইজ টাকা 36,000 অন বিল্ডিং। বিল্ডিং এর উপর বার্ষিক অবচয় হচ্ছে 36,000 টাকা। তো এখানে একটু খেয়াল করতে হবে, আমরা জানি ডিপ্রিসিয়েশনের জেনারেল জার্নাল এন্ট্রি যেটা অ্যাডজাস্টিং এন্ট্রি তাই হবে, কিন্তু এখানে বলা আছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, বার্ষিক অবচয়। তোমাদের খেয়াল রাখতে হবে সমন্বয় জাবেদা করার ক্ষেত্রে আমরা কতদিন পর জাবেদাটা করছি। এখানে আমরা 31শে জুলাই করছিলাম, আর যেখানে প্রতিষ্ঠান শুরু হয়েছিল 1ই জুলাই, তার মানে 1 মাসের জন্য। তাহলে এখানে ডিপ্রিসিয়েশন যে 36,000 টাকা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল বা বার্ষিক। এটাকে আমরা 1 মাসে রূপান্তর করে নিব। তো 36,000কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে আসে 3,000 টাকা। তাহলে আমরা জার্নাল দিব আগের মতোই, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 3,000 টাকা, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট হচ্ছে 3,000 টাকা। তো এখানে ইকুইপমেন্ট না, এখানে বিল্ডিং হবে। পরবর্তী যে প্রবলেম সেটি হচ্ছে 4 নম্বর যে ডেটা দেওয়া আছে ওই ডেটাটাতে আমরা একটু দেখব। দি মর্টগেজ ইন্টারেস্ট রেট
ইজ 12%। তো মর্টগেজ শব্দটার সাথে আমরা পরিচিত সবাই, এটা হচ্ছে বন্ধকি ঋণ। এই বন্ধকি ঋণের যে সুদের হার সেটি হচ্ছে 12%। আবার বলা আছে দি মর্টগেজ ওয়াজ টেকেন আউট, এই বন্ধকি ঋণটা নেওয়া হয়েছিল অন জুলাই 1, মানে জুলাইয়ের 1 তারিখে সে বন্ধকি ঋণটি নেওয়া হয়েছিল। তো এছাড়া আর কোনো ইনফরমেশন কিন্তু এখানে নেই। 4 নম্বর যে আমরা যেখান থেকে সমন্বয় জাবেদাটা দিব, এখানে শুধু বলা আছে মর্টগেজটা সুদের হার 12% এবং এই মর্টগেজটি নেওয়া হয়েছিল জুলাইয়ের 1 তারিখ। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে ট্রায়াল ব্যালেন্সে, যেখানে মর্টগেজ আছে। তো আমরা চলে যাই ট্রায়াল ব্যালেন্সে। ট্রায়াল ব্যালেন্সে আমরা দেখি মর্টগেজ পেয়েবল আছে 2,50,000 টাকা। তো এই যে মর্টগেজ 2,50,000 টাকা, এর উপর ইন্টারেস্ট রেট বলা হয়েছে 12%। তো আমরা এই 2,50,000 টাকার উপর প্রথমে 12% ইন্টারেস্ট ধরব। তো ক্যালকুলেটরে লিখব 2,50,000 ইন্টু 12%, আসে 3,000 টাকা। 2,50,000 টাকা মর্টগেজের 12%-এ আসে 3,000 টাকা, কিন্তু 3,000 টাকা আমরা ইন্টারেস্ট এসেছে 12 মাসের জন্য বা 1 বছরের জন্য। তো আমাদেরকে ইন্টারেস্টটা গণনা করতে হবে 1 মাসের জন্য, তাহলে ভাগ দিব 12 গুণ 1, তাহলে ইন্টারেস্ট আসে প্রকৃতপক্ষে 250 টাকা। তাহলে 250 টাকা ইন্টারেস্টের জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। এই 250 টাকা ইন্টারেস্ট কিন্তু এখানে পে করা হয়নি। তাহলে এখানে যেহেতু ইন্টারেস্টটা হয়েছে মর্টগেজের উপর বা বন্ধকি ঋণের উপর, তাহলে এখানে ইন্টারেস্ট আমাদের জন্য ব্যয় হবে। এই জন্য লিখব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 2,500 টাকা, আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 2,500 টাকা। আমি আবার হিসাবটা করে নিচ্ছি। 2,50,000 ইন্টু 12% আসে 30,000 টাকা। সরি, প্রথম 250 টাকা এসেছিল, এটা 2,50,000-এর উপর হয়নি, 25,000 হয়ে গিয়েছিল। তো 2,50,000-এর উপর যদি আমি 12% দিই, তাহলে ইন্টারেস্ট টোটাল আসে 30,000 টাকা। ওই 30,000 টাকাকে যদি আমি 12 দিয়ে ভাগ দিই এবং 1 দিয়ে গুণ দিই, তাহলে আসে 2,500 টাকা। এই 2,500 টাকার জন্য আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের জাবেদা দিলাম। তো অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডজাস্টেড। 5 নম্বর যে ডেটা আছে সেটা আগেও আলোচনা করা হয়েছে, আমি আবার আলোচনা করছি। আনআর্নড রেন্ট অফ টাকা 15,000 হ্যাজ বিন আর্নড। এখানে রেন্টের জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আমরা রেন্ট আগে থেকেই জানি, রেন্ট এক্সপেন্স হতে পারে, রেভিনিউ হতে পারে। তার মানে হচ্ছে রেন্ট আয়ও হতে পারে, ব্যয় হতে পারে। এখানে যে রেন্টের কথা বলা হয়েছে সেটা আয়। কিভাবে আমরা আয় বুঝবো? এখানে আনআর্নড শব্দটা ব্যবহৃত হয়েছে, আর আনআর্নড শব্দটা শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে, আর ব্যয়ের ক্ষেত্রে হয় প্রিপেইড। তো এখানে আবার বলা আছে আর্নড, আয় হয়েছে। তার মানে অনুপার্জিত ভাড়া 15,000 টাকা উপার্জিত হয়েছে। যেহেতু আর্নড হয়েছে, আমার জন্য সেটা আয় হয়েছে। যদি আয় হয় তাহলে রেন্ট রেভিনিউ আমার জন্য ক্রেডিট হবে, আর যেহেতু আনআর্নড থেকে আর্নড হয়েছে, তো আনআর্নড রেন্ট রেভিনিউ হয়ে যাবে ডেবিট। তাহলে আমরা যদি অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিতে চাই, তাহলে সেখানে আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট করব 15,000 টাকা, আর রেন্ট রেভিনিউ ক্রেডিট করব 15,000 টাকা। আমি আবার বলছি, এখানে যেহেতু আনআর্নড রেন্ট আর্নড হয়েছে, তাহলে আনআর্নড রেন্ট আগে থেকে হ্রাস পেয়েছে, আর আনআর্নড রেন্ট হচ্ছে আয়ের অগ্রিম। তো এখানে আমরা এই দায়টা হ্রাস পেয়েছে, তো আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট করলাম, আর এখানে যেহেতু আর্নড হয়েছে রেন্ট রেভিনিউ ক্রেডিট করলাম। তো ব্যাখ্যা বরাবরের মতোই, আনআর্নড রেন্ট আর্নড অ্যাডজাস্টেড। পরবর্তী যে ডেটা আছে সেটা হচ্ছে স্যালারিজ টাকা 3,000 আর অ্যাক্রুড এন্ড আনপেইড, বেতন 3,000 টাকা বকেয়া আছে এবং অপরিশোধিত আছে। এটা খুবই কমন একটা অ্যাডজাস্টিং এন্ট্রি। এখানে এই স্যালারিজ যে অ্যাডজাস্টিং এন্ট্রিটা আছে, এটা দিয়ে আমরা সকল প্রকার এক্সপেন্সের যে অ্যাক্রুড বা বকেয়া, এটা আমরা মনে রাখবো।
বেতন বকেয়া থাকার কারণে বেতন তো আমাদের জন্য একটি ব্যয়, তাহলে ব্যয় ডেবিট হবে। যেহেতু এটি এখনো পরিশোধ করা হয়নি, এই ব্যয় বাবদ দায়টা আমাদের জন্য ক্রেডিট হবে। তাহলে লিখবো স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এখানে দুঃখিত, এখানে স্যালারিজ এক্সপেন্স বাবদ টাকা হবে 3000 টাকা। কেমন, তোমরা এটা কারেকশন করে নিবে। এখানে স্যালারিজ এক্সপেন্স 3000 টাকা দেয়া আছে, এটা টাইপিং এ মিস্টেক হয়েছে, এখানে 3000 টাকা হবে। তো যথারীতি আমরা এখানে একটি এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দিলাম। তো আজকের যে প্রথম যে প্রবলেমটি, এই প্রথম প্রবলেম থেকে আমরা এই 6টি এডিশনাল ডেটা ছিল, এই ট্রায়াল ব্যালেন্সের সাথে কম্পেয়ার করে আমরা এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলা তৈরি করেছি। তো আমরা এখন পরবর্তী অন্য একটি প্রবলেমে যাব। এখানে বলা আছে পাস দি সুইটেবল অ্যাডজাস্টিং এন্ট্রিজ ইন রেসপেক্ট অফ ফলোইং অন 31 ডিসেম্বর। তো এখানে 31শে ডিসেম্বর সমন্বয় জাবেদা দিতে বলা হয়েছে। তো এখানে 1 নম্বর যে আইটেম আছে সেটা হচ্ছে কনকর্ড ইনভেস্টেড। তো কনকর্ড হচ্ছে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান বিনিয়োগ করলো টাকা 10,000, 10,000 টাকা সে বিনিয়োগ করলো ইন গভর্নমেন্ট প্রমাইজরি নোটস, সরকারি প্রমাইজরি নোটে সে 10,000 টাকা বিনিয়োগ করলো। তো আমরা জানি যথারীতি বিনিয়োগ আমাদের জন্য সম্পদ। এট দি রেট অফ 5% পারে না, প্রতি বছর যেখান থেকে সুদ পাওয়া যাবে 5%। অন দি ডেট অফ দিস ইয়ার এন্ডিং, এই বছর যে শেষ হয়েছে ওই তারিখে, অন দি ডেট ওই তারিখে অফ দিস ইয়ার এন্ডিং, এই বছরটা যখন শেষ হয়েছে ওই তারিখে 6 মান্থস ইন্টারেস্ট ওয়াজ ডিউ, 6 মাসের সুদ বকে আছে। টু বি রিসিভড, যেটা পাওয়া যাবে ফ্রম দি গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছ থেকে বা সরকারের কাছ থেকে। তো এখানে আমাদের যে ইনফরমেশনগুলো জরুরি, যে কনকর্ড আসলে বিনিয়োগ করলো 10,000 টাকা, কোথায় বিনিয়োগ করলো? গভর্নমেন্ট প্রমাইজরি নোটে বিনিয়োগ করলো, যেখানে সুদের হার হবে 5% প্রতি বছর। আবার এখানে বলা আছে যে যখন বছরটা শেষ হয়েছে তখন 6 মাসের সুদ ওয়াজ ডিউ, বকেয়া ছিল। টু বি রিসিভড, যেটা পাওয়া যাবে ফ্রম দি গভর্নমেন্ট। তাহলে আমরা এই যে 10,000 টাকা আমাদের বিনিয়োগ, এই 10,000 টাকার উপর 5% ইন্টারেস্ট ধরবো আগে। তো ক্যালকুলেটরে যদি আমরা করি, লিখবো 10,000 ইন্টু 5%। তো 10,000-এ 5% দিলে আসছে কত? 500 টাকা। কিন্তু 500 টাকা ইন্টারেস্টের মধ্যে এখানে বলা আছে 6 মান্থস ইন্টারেস্ট ওয়াজ ডিউ, 6 মাসের সুদ বকেয়া। তাহলে আমরা 6 মাসের বের করে নিব, ভাগ 12 গুণ 6। তো 6 মাসের ইন্টারেস্ট আসে 250 টাকা। তো পুরোটা দেখে আমরা এই 10,000 টাকার 5% দিলাম, সেটা পার এনাম বা 1 বছরের জন্য ইন্টারেস্ট এসেছে, সেখানে 6 মান্থসের ইন্টারেস্ট ডিউ আছে। তো 6 মান্থসের বের করলাম, এখানে আমাদের আসছে 250 টাকা। যেহেতু এখানে কনকর্ড সেখানে ইনভেস্ট করেছে বা বিনিয়োগ করেছে, তাহলে এটা কনকর্ডের জন্য সম্পদ, আর সম্পত্তির জন্য ইন্টারেস্ট হলে সেটা আয় হবে। তাহলে আয় হলে লিখবো আমরা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট 250 টাকা আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 250 টাকা। আমি এখানে ব্যাখ্যাটা স্কিপ করেছি, তোমরা অবশ্যই ব্যাখ্যা দিয়ে নিবে, আমি শুধু অ্যাডজাস্টমেন্টগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দ্বিতীয় যে ডেটা আছে সেখানে বলা আছে 1/1/2008 করিম এন্ড কোম্পানি রিসিভড। তো কোম্পানি রিসিভ করলো 3,000 টাকা এজ অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম কভারিং 3 ইয়ার্স অফ ট্রেনিং। তো এখানে কোম্পানি রিসিভ করলো 3,000 টাকা, 3,000 টাকা পেলো কি বাবদ? এজ অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম। অ্যাপ্রেন্টিস প্রিমিয়ামের বাংলা হচ্ছে শিক্ষানবিশ স্যালামি বাবদ। আমরা জানি শিক্ষানবিশ স্যালামি একটি আয়। কভারিং 3 ইয়ার্স অফ ট্রেনিং, 3 বছরের ট্রেনিং এর জন্য 3,000 টাকা পেল। তাহলে আমরা যদি বছরের শুরুতে
1/1/2008 বছরের শুরুতে 3,000 টাকা পেল 3 বছরের জন্য। তো আমরা যদি একসাথে 3 বছরের জন্য পেয়ে যাই তাহলে সেটা আমরা আয় বলতে পারবো না, সেটাকে বলতে হবে আয়ের অগ্রিম। আর আয়ের অগ্রিমটা হয়ে যাবে দায়। সেটা যেহেতু আয় তাহলে এটা আনআর্নড শব্দটা প্রযোজ্য হবে। তাহলে বছরের শুরুতে আনআর্নড অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম ছিল 3,000 টাকা, যেখান থেকে যখন বছর শেষ হবে, বছরের শেষে মানে 31শে ডিসেম্বর, 1 বছর পরে এই 3,000 থেকে আয় হয়ে যাবে 1 বছরের 1,000 টাকা। তো এই 3,000 যেহেতু আমরা পেয়েছিলাম 3 বছরের জন্য, বছরের শেষে আয় হয়ে যাবে 1,000 টাকা। এই 1,000 টাকার জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি কি দিব? আনআর্নড অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম ডেবিট করব 1,000 টাকা, আর অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম ইনকাম বা রেভিনিউ ক্রেডিট করব 1,000 টাকা। তো এখানে আমি এক্সপ্লেনেশনটাকে স্কিপ করেছি। তৃতীয়ত যেটা আছে, কমিশন আর্নড বাট নট রিসিভড টাকা 400। কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি 400 টাকা। তার মানে আমরা জানি এই যে কমিশন যে টার্মটি, এই কমিশন আমাদের জন্য মানে কমিশন আমরা পেতেও পারি আবার কমিশন দিতেও পারি, দুটাই ঘটতে পারে। তো কমিশন আয়ও হতে পারে ব্যয় হতে পারে। এখানে স্পষ্ট বলা আছে কমিশন আর্নড, উপার্জন হয়েছে, তাহলে এটা এখানে কমিশন আমাদের জন্য আয়, আর আয়ের বকেয়ার জন্য যা জাবেদা দেওয়া দরকার সেটাই দিব আমরা। তো কমিশন আমরা পাবো, তাহলে লিখবো কমিশন রিসিভেবল ডেবিট 400 টাকা, আর কমিশন এখানে আমাদের জন্য আয় বা ইনকাম। তো কমিশন ইনকাম বা রেভিনিউ ক্রেডিট 400 টাকা। নেক্সটে যদি আমরা যাই, তো এখানে 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হচ্ছে দি বিগিনিং ব্যালেন্স অফ সাপ্লাইস। সাপ্লাইসের প্রারম্ভিক উদ্বৃত্ত 2,680 টাকা। তো বিগিনিং ব্যালেন্স এটার জন্য আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট দিব না, কারণ এটা প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল, প্রারম্ভিকেই জাবেদা দেওয়া হয়েছে। ডিউরিং দি ইয়ার, ওই বছর দি এন্টিটি পারচেজ, প্রতিষ্ঠান ক্রয় করলো সাপ্লাইস, নতুন করে ক্রয় করলো 6,180 টাকা। তাহলে আমরা দেখি সাপ্লাইসের বিগিনিং ব্যালেন্স ছিল 2,680, নতুন করে পারচেজ করেছে 6,180। তাহলে আমরা একটু যদি ক্যালকুলেশন করি, সাপ্লাইস আগে থেকে ছিল 2,680, যোগ করব নতুন পারচেজ 6,180, তাহলে টোটাল সাপ্লাইস হওয়ার কথা 8,860 টাকা। এন্ড এট ডিসেম্বর 2008, মানে 2008 সালে ডিসেম্বরে, দ্য ইনভেন্টরি অফ সাপ্লাইস অন হ্যান্ড, সাপ্লাইসের মজুদ হাতে আছে 2,150 টাকা। তাহলে এখান থেকে আমরা কি অ্যাডজাস্টিং এন্ট্রি দিব? এখানে একটু ছাত্রছাত্রীরা ভুল করে থাকে। তো এখানে সাপ্লাইসের যে প্রারম্ভিক ব্যালেন্স আছে এটার জন্য আমি কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি দিব না, কারণ এখানে কিছু বকেয়াও নেই, কিছুই ঘটেনি। কারণ প্রারম্ভিক যে ব্যালেন্স এটা প্রারম্ভিকেই জাবেদা দেওয়া হয়েছে বছরের শুরুতে। ওই বছর সাপ্লাইস যে ক্রয় করা হয়েছে 6,180 টাকা, এটার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দিব না। কারণ হচ্ছে এই যে সাপ্লাইস ক্রয় করা হয়েছে, এই সাপ্লাইস ক্রয়টা লিপিবদ্ধ হবে জেনারেল জার্নাল এন্ট্রিসে, সাধারণ জাবেদায়। আর এটা এই সাপ্লাইস যে ক্রয় করেছে 6,180 টাকা, এটাও কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রিতে আসতে পারতো। কখন আসতে পারতো? যখন বলা থাকতো হুইচ ইজ নট রেকর্ডেড। সাপ্লাইস ক্রয় করা হয়েছে 6,180 টাকা, কিন্তু যা রেকর্ড করা হয়নি, যে সকল এন্ট্রিগুলো রেকর্ড করা হয়নি ওইগুলা সাধারণ জাবেদার মতোই সমন্বয় জাবেদা হবে। তো এখানে সাপ্লাইস পারচেসটা রেকর্ড করা হয়নি এই কথা কিন্তু বলা নেই, কাজেই এখানে সাপ্লাইস পারচেসের জন্য আমি কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে পারবো না। তাহলে আমরা দেখলাম যে সাপ্লাইস প্রথম ছিল 2,680, এর নতুন করে ক্রয় করেছে 6,180, তাহলে মোট সাপ্লাইস হয় 8,860 টাকার। কিন্তু বছরের শেষে দেখা গেছে সাপ্লাইস হাতে আছে 2,150 টাকা, তার মানে সাপ্লাইস হ্রাস পেয়েছে। যদি আমরা বিয়োগ করি এখান থেকে 2,150 বিয়োগ করলে দেখলাম যে এখানে 6,710 টাকার সাপ্লাইস হ্রাস পেয়েছে। তো যদি 6,710 টাকার সাপ্লাইস হ্রাস পেয়ে থাকে তাহলে কি কারণে সাপ্লাইস হ্রাস পেয়েছে? অবশ্যই সাপ্লাইস ব্যবহার হয়েছে।
তাহলে সাপ্লাইজ বাবদ ব্যবহার বা এক্সপেন্সের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। তো লিখব সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট ৬৭১০, আর সাপ্লাইজ হ্রাস পেয়েছে তাই সাপ্লাইজ ক্রেডিট ৬৭১০। আবার বলছি ৬৭১০ কোথায় পেলাম, সেই ২৬৮০ আগে থেকে ছিল, এখান থেকে পারচেজ যোগ করলাম ৬১৮০, এখান থেকে শেষে যে সাপ্লাইজ অবশিষ্ট আছে হাতে সেটা বিয়োগ করলাম, তাহলে আমাদের সাপ্লাইজ বাবদ এক্সপেন্স বের হলো। পরবর্তী প্রশ্ন, কনকর্ড পেজ ইটস এমপ্লয়িজ, কনকর্ড তার কর্মচারীদেরকে পরিশোধ করে বা বেতন দেয় ইচ থার্সডে, প্রতি বৃহস্পতিবার তার কর্মচারীদের বেতন দেয়। দ্য অ্যামাউন্ট অফ স্যালারিজ, এই বেতনের পরিমাণ হচ্ছে ২১০০ টাকা ফর এ 5-day ওয়ার্ক উইক, 5 দিনের কাজের জন্য সে ২১০০ টাকা দেয়। সেই 5 দিন হচ্ছে ফ্রম সানডে টু থার্সডে, তার মানে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, এই 5 দিনের জন্য সে ২১০০ টাকা বেতন দেয়। সেই বেতনটা সে পরিশোধ করে কিন্তু প্রতি বৃহস্পতিবার। এন্ড দি ডেইলি স্যালারি অ্যামাউন্টস আর ইকুয়াল, এখানে বলা হয়েছে দৈনিক যে বেতনের পরিমাণ তা সমান, তার মানে ২১০০ টাকা যে 5 দিনের জন্য, প্রতিদিনের বেতনের পরিমাণ বলা আছে আবার সমান। দি লাস্ট উইক অফ দি ইয়ার, এ বছরের সর্বশেষ যে সপ্তাহ সেটা ইনডেট শেষ হয়েছিল ৩১শে ডিসেম্বর ২০০৮-এ, হুইচ ওয়াজ ওয়েডনেসডে, যা ছিল বুধবার। তাহলে এখানে যা ঘটেছে, কি বকেয়া আছে না অগ্রিম দেওয়া আছে তাই কিছুই বলা নেই, তোমাদেরকে বুঝতে হবে যে কনকর্ড যে প্রতিষ্ঠান, সেই কনকর্ড কর্মচারীদেরকে বেতন দেয় বৃহস্পতিবারে, আর বেতনটা দেয় হলো ২১০০ টাকা 5 দিনের জন্য। এই 5 দিন কোন দিন, সেটা হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার, এই 5 দিনের জন্য বৃহস্পতিবারে বেতন দেয়। দৈনিক বেতন সমান, কিন্তু এই বছরের শেষ সপ্তাহটা যে ৩১শে ডিসেম্বরে শেষ হয়েছে সেটা বুধবার ছিল। এর অর্থ দাঁড়ালো সে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 4 দিনের বেতনটা সে দিবে বৃহস্পতিবারে। 5 দিন মানে 4 দিন, বুধবার পর্যন্ত 4 দিন এবং বৃহস্পতিবার সহ মোট 5 দিনের বেতন সে বৃহস্পতিবারে দেয়। যেহেতু বছরটি ওয়েডনেসডে বা বুধবার সমাপ্ত হয়ে গেল, তার মানে সে বৃহস্পতিবার পর্যন্ত সে যেতে পারেনি, বৃহস্পতিবার হবে ঠিক পরবর্তী বছরের প্রথম দিন। তাহলে এই 4 দিনের বেতন তার বকেয়া আছে। কোন 4 দিন, সেই যে রবিবার থেকে তার হিসাব শুরু হয়, রবিবার থেকে বুধবার পর্যন্ত, রবি, সোম, মঙ্গল, বুধ, এই বুধবার পর্যন্ত 4 দিনের বেতন তার বকেয়া আছে। তো 4 দিনের বেতনটা কিভাবে পাবো, ২১০০-কে আমরা 5 দিনের, যেহেতু 5 দিয়ে ভাগ দিব, আর আমাদের বকেয়া আছে 4 দিন, 4 দিয়ে গুণ দিব। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে নেই ক্যালকুলেটরে, আমরা লিখব ২১০০ ভাগ দিব 5, 1 দিনের বের হলো, ইন্টু 4 দিনের বকেয়া আছে, 4 দিয়ে গুণ দিব, আসছে ১৬৮০ টাকা। তো এটার জন্য বেতন বকেয়ার জাবেদা দিব, স্যালারিজ এক্সপেন্স ডেবিট ১৬৮০, স্যালারিজ পেয়েবল ক্রেডিট ১৬৮০ টাকা। পরবর্তী প্রশ্ন 6-এ বলা আছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স অফ টাকা 500 হ্যাজ এক্সপায়ার্ড। তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখানে বলা আছে আনএক্সপায়ার্ড, যেটা এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি, এটাকে বলা হয়ে থাকে অনুত্তীর্ণ বীমা। এই আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্সের আরেকটা নাম হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, যেটা অগ্রিম পরিশোধ করেছি কিন্তু এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি বা এক্সপায়ার্ড হয়নি, এটা প্রিপেড ইন্স্যুরেন্স। এটা হচ্ছে একটা অ্যাসেট, এই ৫০০ টাকা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো এক্সপায়ার্ড হয়ে যাওয়া মানে খরচ হয়ে গিয়েছে, তো ৫০০ টাকা খরচের জাবেদা দিব। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করব ৫০০ টাকা, আর যেহেতু প্রিপেড ইন্স্যুরেন্স হ্রাস পেয়েছে তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করব ৫০০ টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি 2টি প্রবলেম সলভ করলাম, তাছাড়া আরেকটি প্রবলেম সলভ করব, সেটা একটু ভিন্ন আঙ্গিকের।
তোমরা একটু খেয়াল করো, এখানে যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে সুমি অ্যাডভার্টাইজিং এজেন্সি ওয়াজ ফাউন্ডেড। সুমি অ্যাডভার্টাইজিং এজেন্সি প্রতিষ্ঠা করা হয়েছিল কার দ্বারা? সুমি ধারা ইন জানুয়ারি অফ 2010। 2010 সালে জানুয়ারিতে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। প্রেজেন্টেড ভ্যালু নিচে দেওয়া হলো বোথ দি অ্যাডজাস্টেড এন্ড আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেস। এখানে দুটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, একটি হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আরেকটি হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। 2012 সালে 31শে ডিসেম্বর এখানে দুটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। তো আগেও আমরা একটা ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টিং এন্ট্রি করে আসছি, কিন্তু ওইখানে ট্রায়াল ব্যালেন্স ছিল একটি, আর এখানে ট্রায়াল ব্যালেন্স আছে দুটি, একটি হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আরেকটি হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো এখানে আমরা দেখতে পাই, তাহলে এখানে কি করতে বলা হয়েছে? নিচে বলা হয়েছে ইনস্ট্রাকশন জার্নালাইজ দি অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রিস। বার্ষিক সমন্বয় জাবেদা দিতে বলা হয়েছে দ্যাট ওয়ার মেড, যা প্রস্তুত করা হয়েছিল। তাহলে এখানে অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রিস দিতে হবে। তো এখানে যদি আমরা অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে চাই, কিভাবে দিব একটু খেয়াল করে। এটি একটু ভিন্ন আঙ্গিকের অঙ্ক, ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার আসছে এখান থেকে প্রশ্নটি। এখানে আমরা খেয়াল করব আনঅ্যাডজাস্টেড মানে যখন অ্যাডজাস্টিং এন্ট্রি করা হয়নি তখন যে ট্রায়াল ব্যালেন্সটা ছিল সেটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আর অ্যাডজাস্টিং এন্ট্রি করার পরে যে ট্রায়াল ব্যালেন্স সেটাকে বলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখানে দুটি ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে। তো এখানে আমরা দেখব ক্যাশ ব্যালেন্স আছে 11,000 টাকা আনঅ্যাডজাস্টেড, আবার অ্যাডজাস্টমেন্ট করার পরেও আছে 11,000 টাকা। তার মানে ক্যাশ ব্যালেন্স বাবদ কোনো প্রকার অ্যাডজাস্টিং এন্ট্রি নেই বা কোনো প্রকার অ্যাডজাস্টমেন্ট নেই। আমরা কিভাবে বুঝলাম? ক্যাশ ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টের পূর্বেও ছিল 11,000 টাকা, আবার অ্যাডজাস্টমেন্টের পরেও 11,000 টাকা। তার মানে ক্যাশ ব্যালেন্স বাবদ কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি হয়নি। পরবর্তী যে বিষয়টি আছে সেটি হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল বা প্রাপ্য হিসাব। তো অ্যাকাউন্টস রিসিভেবলে আমরা দেখব আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ছিল 20,000 টাকা, আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আছে 22,500 টাকা। এটা কিন্তু পরিবর্তন হয়েছে মানে অবশ্যই এখানে একটি অ্যাডজাস্টিং এন্ট্রি হয়েছে, যার কারণে এই পরিবর্তনটা হয়েছে। তো অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 20,000 টাকা, সেটি 22,500 টাকা হওয়া মানে 2,500 টাকা বৃদ্ধি পেয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল তো আমাদের একটা অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, সেটা বৃদ্ধি পেলে আমরা সেটাকে করব ডেবিট করব। এজন্য আমরা জার্নাল এন্ট্রিসে অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করব। কত টাকা ডেবিট করব? যত টাকা পরিবর্তিত হয়েছে, বৃদ্ধি পেয়েছে 2,500 টাকা, 2,500 টাকা ডেবিট করব। কিন্তু আমরা জানি জাবেদায় সমপরিমাণ অঙ্ক ক্রেডিট করতে হবে। ক্রেডিটের জন্য আমরা খুঁজবো অ্যাকাউন্ট রিসিভেবল যেখানে ডেবিট হয় সেখানে ক্রেডিট কি হতে পারে? অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্ক কার? সার্ভিস রেভিনিউ অথবা যে কোনো প্রকার রেভিনিউ। আমরা এখান থেকে রেভিনিউ খুঁজবো। যদি আমরা এখান থেকে রেভিনিউ খুঁজি, এখানে আছে অ্যাডভার্টাইজিং রেভিনিউ। ঠিক আমরা দেখলাম অ্যাডভার্টাইজিং রেভিনিউ, বিজ্ঞাপন বাবদ আয়। তো রেভিনিউ এর ক্ষেত্রে যেটা ঘটেছে দেখো, রেভিনিউ প্রথম ছিল 58,600 টাকা, পরে হয়েছে 62,700 টাকা। রেভিনিউ কিন্তু বৃদ্ধি পেয়েছে, অবশ্যই বৃদ্ধি পাবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে, রেভিনিউ বৃদ্ধি পাবে। তো রেভিনিউটা আমরা একটু যোগ বিয়োগ করে নেই। 62,700 বিয়োগ 58,600। তো এখানে আমরা দেখলাম অ্যাডভার্টাইজিং রেভিনিউ বৃদ্ধি পেয়েছে 4,100 টাকা। তুমি একটু খেয়াল করো, আমি বিয়োগ করে নিয়েছি, 4,100 টাকা আসছে। তো আমরা এখান থেকে দেখেছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে 2,500 টাকা। এখানে যদি রেভিনিউ 2,500 টাকা বৃদ্ধি পেত তাহলে আমরা খুব সহজে জাবেদাটা দিয়ে দিতাম, কিন্তু এখানে রেভিনিউ আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তার মানে অঙ্কে আরো কোথাও রেভিনিউ সংক্রান্ত লেনদেন আছে। তো আমরা আগে এই 2,500 টাকার জন্য রেভিনিউটা
বা অ্যাডজাস্টিং এন্ট্রিটা ঠিক করে নিই, তাহলে আমরা কি জাবেদা দিব? জাবেদা দিব অ্যাকাউন্ট রিসিভেবল যে বৃদ্ধি পেয়েছে 2500 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 2500, আর এই 2500-র জন্যই অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট করব 2500 টাকা। কিন্তু আরেকটি বিষয় আছে, দেখো আমরা যে অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট করলাম 2500 টাকা, এটা টাকাটা নিলাম কোথায় থেকে? ওই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। কিন্তু এখানে তো ক্রেডিট আরো বেশি হয়েছে, 4100 টাকা হয়েছে মোট। তো 4100 থেকে যদি আমরা 2500 টাকা রেভিনিউ বাদ দিই, আরো রেভিনিউ থেকে যায় 1600 টাকা। তার মানে 1600 টাকা আরো রেভিনিউ ক্রেডিট আছে। তাহলে আরেকটা এমন কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে যেখানে অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট হবে 1600 টাকা। তো রেভিনিউ এর সাথে সম্পর্কিত আর কি আইটেম এখানে আছে তা খুঁজতে হবে। তোমরা দেখো ঠিক পরের লাইনে আছে আনআর্ন অ্যাডভার্টাইজিং রেভিনিউ, অনুপার্জিত বিজ্ঞাপন বাবদ আয়। এটা প্রথম ছিল 7200, পরে আছে 5600, হ্রাস পেয়েছে। আমরা পেয়ে গিয়েছি অলরেডি। কি পেলাম? আনআর্ন অ্যাডভার্টাইজিং রেভিনিউ ছিল 7200। এই 7200 থেকে যদি আমরা বিয়োগ করি 5600, তাহলে দেখলাম যে 1600 টাকা আনআর্ন অ্যাডভার্টাইজিং রেভিনিউ হ্রাস পেয়েছে। তার মানে আনআর্ন অ্যাডভার্টাইজিং রেভিনিউ আর্নড হয়ে গিয়েছে 1600 টাকা। যে 1600 টাকার জন্য ওইখানে অ্যাডভার্টাইজিং রেভিনিউ আমার অমিল ছিল। তাহলে আনআর্ন অ্যাডভার্টাইজিং রেভিনিউকে আমরা এখন ডেবিট করব। আনআর্ন অ্যাডভার্টাইজিং রেভিনিউ ডেবিট 1600 টাকা, অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট 1600 টাকা। এখন দেখো আমরা এখান থেকে কি মিলালাম? অ্যাকাউন্ট রিসিভেবল যে 2500 টাকা বৃদ্ধি পেয়েছে তা ডেবিট করলাম, অ্যাডভার্টাইজিং রেভিনিউ 2500 টাকা লিখলাম, আনআর্নড অ্যাডভার্টাইজিং রেভিনিউ যে হ্রাস পেয়েছে তা ডেবিট করলাম 1600 টাকা, আবার এর বিপরীতে অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট হয়েছে 1600। এখন কিন্তু আমরা যে অ্যাডভার্টাইজিং রেভিনিউ যে টোটাল 4100 টাকা ক্রেডিট হয়েছে তার ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। এরপর দেখি কি আছে, আর্ট সাপ্লাইজ। সাপ্লাইজ একটা সম্পদ, কারেন্ট অ্যাসেট। আর্ট সাপ্লাইজ প্রথম ছিল 8600 টাকা, আবার অ্যাডজাস্টমেন্ট করার পরে আছে 5000 টাকা। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারবো যে আর্ট সাপ্লাইজ হ্রাস পেয়েছে। কত টাকা হ্রাস পেয়েছে? আমরা 8600 থেকে যদি 5000 টাকা বাদ দিই তাহলে দেখবো যে 3600 টাকা হ্রাস পেয়েছে। তো সাপ্লাইজ কখন হ্রাস পাবে? যখন সাপ্লাইজ বাবদ কোনো খরচ হবে। এখন আমাদের কাজ হবে এখানে ট্রায়াল ব্যালেন্স থেকে সাপ্লাইজ এক্সপেন্স 3600 টাকা আমরা খুঁজে পাই কিনা। আমরা খুঁজবো সাপ্লাইজ কোথায় আছে। আমরা নিচে পেয়ে গিয়েছি, এখানে আর্ট সাপ্লাইজ এক্সপেন্স দেয়া আছে। প্রথম আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স 0 ছিল, তার মানে কোনো প্রকার এক্সপেন্স ছিল না, কিন্তু অ্যাডজাস্টেডে আছে এক্সপেন্স 3600। তার মানে 3600 টাকা যে এক্সপেন্স হয়েছে তা বিষয়টি এটার সাথে মিলে গিয়েছে। দেখো এখানে আর্ট সাপ্লাইজ হ্রাস পেয়েছে 3600, আবার আর্ট সাপ্লাইজ এক্সপেন্সও আছে 3600। তাহলে আমরা লিখবো আর্ট সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর্ট সাপ্লাইজ ক্রেডিট। তার মানে যখনই একটি অ্যামাউন্ট পরিবর্তন হবে ওই পরিবর্তিত অ্যামাউন্টের জন্য আমরা আবার খুঁজে দেখব তার সাথে যার জাবেদা হয় বা জার্নাল হয় সেটা পরিবর্তিত হয়েছে কিনা। তো পরবর্তী আইটেমটি যদি আমরা দেখি, প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স আনঅ্যাডজাস্টেডে ছিল 3350 টাকা, আর অ্যাডজাস্টেডে হচ্ছে 2500 টাকা। তো আমরা হ্রাস পেয়েছে, তো লিখব 3350 বিয়োগ করব 2500। তো আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে প্রিপেড ইন্স্যুরেন্স প্রথম ছিল 3350 টাকা এবং অ্যাডজাস্টমেন্টের পরে প্রিপেড ইন্স্যুরেন্স হয়েছে 2500 টাকা। তো আমরা বলবো প্রিপেড ইন্স্যুরেন্স হ্রাস পেয়েছে। তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে যে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিব ওই অ্যাডজাস্টিং এন্ট্রিতে অবশ্যই প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে?
সেই ৩৩৫০ থেকে ২৫০০ টাকা বিয়োগ করলে যত টাকা পার্থক্য হয় আসছে ৮৫০ টাকা ক্রেডিট হবে। এখন এখান থেকেই তোমরা একটু চিন্তা করে নিবে যে প্রিপেইড ইন্স্যুরেন্স কমে যাওয়া মানে হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স হওয়া। তো আমাকে খুঁজে বের করতে হবে কোথায় ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে। ঠিক এর একটি লাইন পরেই দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে। কিভাবে? প্রথম ইন্স্যুরেন্স এক্সপেন্স কোনো টাকাই ছিল না, অ্যাডজাস্টেডে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে ৮৫০ টাকা। তার মানে প্রিপেড ইন্স্যুরেন্স যে হ্রাস পেয়েছে ৮৫০ টাকা, এটা ইন্স্যুরেন্স এক্সপেন্স বাবদ ৮৫০ টাকা আমরা এখানে পরবর্তী লাইনে পেলাম। তার মানে আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব যেখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সকে বৃদ্ধি করব। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ৮৫০ টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট ৮৫০ টাকা। আমরা যদি ট্রায়াল ব্যালেন্সটাতে আবার যাই, পরবর্তী আইটেম গিয়ে দেখব কি আছে, ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট পেয়েবল আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কোনো অ্যামাউন্টে ছিল না, শূন্য ছিল। তার মানে কোনো প্রকার ইন্টারেস্ট বকেয়া ছিল না। কিন্তু যখনই অ্যাডজাস্টমেন্ট করে ফেললাম তখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ইন্টারেস্ট পেয়েবল আছে ১৫০। তো আমরা বলতে পারবো ইন্টারেস্ট পেয়েবল নতুন করে হয়েছে ১৫০ টাকা। তো ইন্টারেস্ট পেয়েবল যেহেতু দায়, আমরা যে এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি দিব সেখানে ইন্টারেস্ট পেয়েবলকে অবশ্যই ক্রেডিট করব। তাহলে লিখবো ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট ১৫০ টাকা। তো ডেবিট কে হবে? তো অবশ্যই ইন্টারেস্ট সম্পর্কিত কোনো আইটেম হবে। তো ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট হলে ডেবিট হবে ইন্টারেস্ট এক্সপেন্স। আমরা খুঁজে বের করব ওইখান থেকে ১৫০ টাকার পরিবর্তন পাই কিনা। তো আমরা নিচে দেখব ইন্টারেস্ট এক্সপেন্স প্রথম ছিল ৩৫০ টাকা, শেষে হয়েছে ৫০০ টাকা। তার মানে ইন্টারেস্ট এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে ১৫০ টাকা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এই ১৫০ টাকার জন্য একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। তো লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স পার্থক্য ১৫০ ডেবিট করব আর ইন্টারেস্ট পেয়েবলকে ক্রেডিট করব। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ১৫০ টাকা আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট ১৫০ টাকা। পরবর্তী যে বিষয়টি আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ৮৫০, আমরা অলরেডি সমন্বয় জাবেদা দিয়েছি। ইন্টারেস্ট এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে ১৫০ টাকা, আমরা সমন্বয় জাবেদা দিয়েছি মাত্রই। স্যালারিজ এক্সপেন্স এ যাবৎ কোনো সমন্বয় জাবেদা দেওয়া হয়নি। স্যালারিজ এক্সপেন্স এখানে আছে ১০,০০০ টাকা, অ্যাডজাস্টমেন্ট করার পরে হয়েছে ১১,৩০০। তো আমরা খুব সহজে বলতে পারি স্যালারিজ এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে ১,৩০০ টাকা। খুব ইজি ব্যাপারটা, ১০,০০০ থেকে ১১,৩০০ হলে ১,৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট করব ১,৩০০, এর সাথে ক্রেডিট কি করব, স্যালারিজ সংক্রান্ত কোনো টার্মে আমাদের যেতে হবে। স্যালারিজ পেয়েবল কোথায় আছে? তো আমরা যদি নিচের দেখি স্যালারিজ পেয়েবল আছে, প্রথম ছিল ০, তার মানে কোনো অ্যামাউন্ট ছিল না প্রথম, আর শেষে হচ্ছে ১,৩০০ টাকা। ওই যে ১,৩০০ টাকা স্যালারিজ এক্সপেন্স বেড়েছে, এটা আবার নিচে অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিতে পারবো। এখন কথা হচ্ছে এখানে যে আমরা স্যালারিজ এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে ১,৩০০ টাকা পেলাম, এখন যদি ওইখানে স্যালারিজ পেয়েবল ১,৩০০ টাকা না থাকতো তাহলে কি আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে পারতাম? না, অবশ্যই পারতাম না। আর না থাকবে এমনটা নয়, কখনো এমনটা হবে না। কারণ হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পরে অ্যাডজাস্টমেন্ট করার পরেই কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা হয়। কাজেই যেহেতু আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও প্রশ্নে ভুল থাকবে না এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কোনো ভুল থাকবে না, দুটি মিলানো থাকবে, তাহলে অবশ্যই এই দুইটিতে টাকার অঙ্ক অবশ্যই মিল থাকবে। যখনই একটার পরিবর্তন হবে তুমি ঠিকই সমপরিমাণ অন্য একটি পরিবর্তন খুঁজে পাবে। তাহলে তোমার কাজ হচ্ছে এখানে যখনই পরিবর্তনটা কোথাও দেখতে পাবে, যেমন আমরা স্যালারিজ এক্সপেন্সে পরিবর্তনটা পেয়েছি
1300 টাকা। এই 1300 টাকা আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে কোথায় স্যালারির সাথে সম্পর্কিত টার্মে 1300 টাকা আবার আছে, ওই তো আছে। তাহলে আমরা জাবেদাটা দিব স্যালারিজ এক্সপেন্স ডেবিট 1300 টাকা, স্যালারিজ পেয়েবল ক্রেডিট 1300 টাকা। তো আমি আবার বলছি, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এই দুটাকে তুলনা করে যখন তোমাকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ করতে বলবে, তখন তুমি দেখবে যে সকল আইটেমে পরিবর্তন ঘটেছে শুধু ওইগুলার জন্যই অ্যাডজাস্টিং এন্ট্রি হবে। আমি আবারও বলছি, এখানে ক্যাশ ব্যালেন্সের জন্য কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি হয়নি, কারণ ক্যাশ ব্যালেন্স কোনো পরিবর্তন হয়নি। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল পরিবর্তন হয়েছে, তাই অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হয়েছে। কত টাকার জন্য করতে হয়েছে? পরিবর্তন হয়েছে 2500, ঠিক 2500 টাকার জন্য আমি অ্যাডজাস্টিং এন্ট্রি করেছি। এখানে আর্ট সাপ্লাইস যে 8600 আছে আর অ্যাডজাস্টেড আছে 5000, এখানে কমে গিয়েছে যে 3600। এই যে পরিবর্তন হয়েছে 3600, এটার জন্য আমি অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছি। প্রিপেড ইন্স্যুরেন্স ছিল 3350, এটি হ্রাস পেয়ে হয়েছে 2500। এই যে পরিবর্তন হয়েছে 850 টাকা, এই পরিবর্তনের জন্য আমি অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছি। আবার এই 850 টাকা আমি খুঁজে বের করে নিয়েছি যে কোথায় আছে সে অনুযায়ী। ইন্টারেস্ট পেয়েবল প্রথম ছিল না, মানে শূন্য ছিল, শেষে হয়েছে 150 টাকা। এই যে পরিবর্তন হয়েছে 150, এটার জন্য আমি কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছি। ইন্স্যুরেন্স এক্সপেন্স প্রথম ছিল না, পরে হয়েছে 850, এটার জন্য আমি অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছি। ইন্টারেস্ট এক্সপেন্স পরিবর্তন হয়েছে 150, এই 150 টাকার জন্য আমি অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছি। স্যালারিজ এক্সপেন্স এখানে পরিবর্তন হয়েছে 1300, এই 1300 টাকার জন্য আমি অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছি। এইভাবে প্রত্যেকটা আইটেম আমরা খুঁজে খুঁজে দেখব কত টাকা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের টাকাটা দিয়ে আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। এর বিপরীত কোন নামটি হবে সেটা খুঁজে বের করে আবার টাকাটা মিলিয়ে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, সমন্বয় জাবেদা থেকে আজকে আমি 3টি প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এটি যদি বারবার দেখো তাহলে তোমাদের খুব সহজে শেখা হয়ে যাবে। এর পরবর্তীতে এই সমন্বয় জাবেদা চ্যাপ্টারে থাকে ক্লোজিং এন্ট্রি, রিভার্সিং এন্ট্রি। আমি পরবর্তী সেশনটা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি খুব ভালোভাবে তোমরা দেখবে এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাসটি এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।